জয় হিন্দ স্টুডেন্টস, সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমাদের প্রস্তুতি আশা করছি একদম জোর কদমে চলছে। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর বায়োলজিতে উচ্চ মাধ্যমিকে যে প্রশ্নগুলো আসতে পারে হিউম্যান রিপ্রোডাকশন তথা মানব জনন চ্যাপ্টার থেকে সেই প্রশ্নগুলো আলোচনা করেছি। এবং এই প্রশ্নগুলো করলে তোমার শুধু এসএকিউ বা এমসিকিউ সলভ হবে এমনটা নয়, তুমি যে কোনো বড় কোশ্চেনেরও কিন্তু অ্যান্সার করতে পারবে অনায়াসে। অর্থাৎ তোমার এই 10টা প্রশ্ন তুমি যদি ভালো করে প্রস্তুতি নাও, তাহলে তোমার মানব জনন চ্যাপ্টার থেকে কোনো রকম এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন আটকাবে না, এটা গ্যারান্টি। সুতরাং আমাদের এই 10টা প্রশ্ন কিন্তু রেডি করে তবেই এক্সামিনেশন হলে যেতে হবে। কি কি সেই 10টা প্রশ্ন সেটা আমরা চটজলদি দেখে নিই। দেখো, প্রথম যেটা মানব জনন বা হিউম্যান রিপ্রোডাকশন থেকে তোমাকে করতে হবে সেটা হচ্ছে পুং ও স্ত্রী জননতন্ত্রের গঠন। এবং এটা স্পেশালি কেন করব না, এটা তোমাকে করতে হবে স্পেশালি এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য। তোমাকে এটাকে মুখস্থ করার দরকার নেই। এখানে পুং ও স্ত্রী জননতন্ত্রের যে প্রধান প্রধান অংশগুলো আছে সেই অংশগুলোর কাজ এবং অংশগুলো সম্বন্ধে তোমার একটা আইডিয়া থাকা দরকার। যেমন যেমন পুং জননতন্ত্র থেকে যদি প্রশ্ন দেয় রেটি টেস্টিস কি, যদি প্রশ্ন দেয় এপিডিডাইমিস কি, এর কাজ লেখো, সেইগুলো যেন পারা যায়। এখানে তোমাকে ব্রড প্রশ্ন কিন্তু দেবে না। অন্যদিকে স্ত্রী জননতন্ত্রে তোমাকে যদি বলে ফ্যালোপিয়ান টিউব, যদি বলে সার্ভিক্স কি, ঠিক আছে, এই জায়গাগুলো যদি বলে ডিম্বনালী কি, এই জায়গাগুলো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রশ্ন দিতে পারে ইনফান্ডিবুলাম কি, প্রশ্ন দিতে পারে ফিমব্রি কি, সেই প্রশ্নগুলো যাতে তুমি ট্যাকল করতে পারো সহজেই, সেই জন্য তোমাকে মানব জননতন্ত্র তথা পুং ও স্ত্রী জননতন্ত্রের গঠনটা একবার রিডিং পড়ে যেতে হবে, ক্লিয়ার? এবং সেখানে স্পেসিফিক কিছু গঠনের কাজ তোমাকে জানতে হবে। নেক্সট যে প্রশ্নটা, যেটা কিন্তু পরীক্ষায় আমরা আগে দেখেছি বেশ কয়েকবার প্রশ্নটিকে, সেটি হচ্ছে পুং ও স্ত্রী জননের গৌণ যৌন বৈশিষ্ট্য। অর্থাৎ একটা পুরুষ এবং একজন স্ত্রীর কি কি গৌণ যৌন বৈশিষ্ট্য দেখা যায়, সেই গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাকে একবার দেখে যেতে হবে। অর্থাৎ তুমি পুরুষদের যখন বয়ঃসন্ধি দশার পরে যখন তার জননতন্ত্র সুগঠিত হয়, তখন তার মধ্যে যে গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেইগুলো তোমাকে দুটো করতে হবে। অন্যদিকে স্ত্রীদেহেরও কিন্তু গৌণ যৌন বৈশিষ্ট্য, অর্থাৎ যে মোলায়েম বা কোমল কণ্ঠস্বর, তারপর হচ্ছে স্বল্প লোমযুক্ত ত্বক, এইরকম কিছু বৈশিষ্ট্য তোমাকে কিন্তু করতে হবে, যেমন স্তন গ্রন্থির বৃদ্ধি। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে কি লোমযুক্ত ত্বক, তারপর হচ্ছে তোমার ভারী কণ্ঠস্বর, এই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট যে প্রশ্নটা, সেটা আমি এমসিকিউর জন্য বলবো না, এটা আমি বলবো 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ক্রিপ্টোক্রিটিজম কি। এবং এই ক্রিপ্টোক্রিটিজম হচ্ছে পুং জননতন্ত্রের একটা অস্বাভাবিকতা, যেখানে আমরা দেখেছি যে শুক্রাশয়টা উদর গহ্বরী থেকে যায়, সেটা কিন্তু আর স্ক্রোটাম বা শুক্রাথলিতে নামে না, ঠিক আছে? এবং এই ক্রিপ্টোক্রিটিজম করতে গেলে তোমাকে আরেকটা জিনিস বা শব্দের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ গুবার্নাকুলাম। এবং আরেকটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল। এই শব্দ দুটোও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা করবে এবং যেটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে, সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় মানব দেহে শুক্রাণু উৎপন্ন হচ্ছে জনন মাতৃকোষ থেকে, তাকে আমরা বলছি স্পারমাটোজেনেসিস। অন্যদিকে কোনো একটা স্ত্রী দেহে যে প্রক্রিয়ায় তোমার ডিম্বাণু উৎপন্ন হচ্ছে, বা গৌণ উসাইড বলবো ডিম্বাণু বলার থেকেও, কারণ ডিম্বাণু এবং গৌণ উসাইডের মধ্যে ডিফারেন্স রয়েছে। এবং তোমরা যদি এখনও পর্যন্ত স্পারমাটোজেনেসিস উজেনেসিসের সম্বন্ধে কোনো ডাউট থেকে থাকে, তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ভিডিওটা একবার দেখে নাও। স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস একদম ডিটেলসে বোঝানো আছে, তোমাদের কোনো প্রশ্নের সমাধান করতে অসুবিধা হবে না। তো স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস প্রক্রিয়াটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখান থেকে ভীষণ রকমের কিন্তু 2 নম্বরের কোয়েশ্চেনও দেয়। যেমন প্রশ্ন দিয়ে দেয় যে স্পারমাটিলিওসিস কি বা স্পারমিওজেনেসিস কি, প্রশ্ন দেয় স্পারমাটিড কি, প্রশ্ন দেয় সার্টোলি কোষ কি এবং এর কাজ লেখো। সার্টোলি কোষ মানে যেটা ওই স্পারমাটিডকে পুষ্টি প্রদান করে পরিণত শুক্রাণু তৈরিতে সাহায্য করতে। স্পারমাটিড কিন্তু পরিণত শুক্রাণু নয়। এবং বলছি তো, যদি এই সম্বন্ধে কোনো কনসেপ্টে ঘাটতি থাকে, তোমরা স্পারমাটোজেনেসিস ক্লাসটা করে নাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। নেক্সট যেটা, সেটা হচ্ছে ডিম্বাণু ও শুক্রাণুর গঠন। ডিম্বাণু ও শুক্রাণুর গঠনের ক্ষেত্রে তোমাকে কিন্তু
খুব কেয়ারফুলি ব্যাপারটাকে বুঝতে হবে। ডিম্বাণুর গঠন মানে কিন্তু ডিম্বাশয়ের গঠন নয়। ডিম্বাণুর গঠন মানে একদম বাইরে, স্পেশালি আমরা ডিম্বাণু আর গৌণ ওসাইট কাকে বলে না, যদি গৌণ ওসাইটটা কোনো শুক্রাণু দ্বারা ফার্টিলাইজড হয় তখন সেই গৌণ ওসাইটটা থেকে একটা পোলার বডি নির্গত হয়, তখন তাকে আমরা বলবো ডিম্বাণু। অর্থাৎ একজন অবিবাহিত মহিলার প্রতি মেনস্ট্রুয়েশন বা প্রতি মাসিক চক্রে যেটা নির্গত হচ্ছে সেটা কিন্তু ডিম্বাণু নয়, সেটা হচ্ছে গৌণ ওসাইট। ডিম্বাণু তখনই হবে যদি সেই গৌণ ওসাইটটা যখন কোনো শুক্রাণুর সংস্পর্শে আসবে এবং একটা পোলার বডি নির্গত হবে, এবং তখন সেটাকে আমরা বলবো ডিম্বাণু। ইজ ইট ক্লিয়ার? নেক্সট যেটা, এই ডিম্বাণু এবং শুক্রাণুর গঠনের ক্ষেত্রে, ডিম্বাণুর ক্ষেত্রে আমরা জানি একদম ভিতরে ভাইটালাইন পর্দা, তারপর জোনা পেলুসিডা, তারপর করোনা রেডিয়াটা, এগুলো থাকে। আর শুক্রাণুর ক্ষেত্রে আমরা স্পেসিফিক কিছু গঠন পাই, যেমন অ্যাক্রোজোম পাই মস্তকে, যে একটা বড় নিউক্লিয়াস পাই আমরা, তোমার যে সেন্ট্রিওলগুলো থাকে, ম্যানচিটিকি, হ্যাঁ, নিবেনকার্ন কি, এবং ওখানে আমরা দেখতে পাই যে প্যাচানো মাইটোকন্ড্রিয়া রয়েছে। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট আমরা 3টে বিক্রিয়া করে যাব। একটা হচ্ছে কর্টিক্যাল বিক্রিয়া, একটি হচ্ছে অ্যাক্রোজোম বিক্রিয়া, আর একটি হচ্ছে ক্যাপাসিটেশন। এর মধ্যে এই ক্যাপাসিটেশন এবং এই অ্যাক্রোজোম বিক্রিয়া মোর ইম্পর্টেন্ট। কর্টিক্যাল বিক্রিয়া মানে তুমি ভাবো কোনো একটা শুক্রাণু ডিম্বাণুকে যখন নিষিক্ত করছে, যে কোনো জায়গায় গিয়ে কিন্তু নিষিক্ত করতে পারবে না, এবং সেখানে একটা পার্টিকুলার কোণ থাকে, সেই কোণে গিয়ে কিন্তু শুক্রাণুটা ডিম্বাণুকে নিষিক্ত করে এবং তার ফলে কিন্তু সেখানে নিষেক সম্পন্ন হয়। অন্যদিকে অ্যাক্রোজোম বিক্রিয়াটা হচ্ছে কোনো একটা শুক্রাণুর মস্তকে আমরা দেখতে পাই যে একটা অ্যাক্রোজোম ক্যাপ থাকে, এবং সেই অ্যাক্রোজোমের মধ্যে বিভিন্ন আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকে, যেমন হায়ালুরোনিডেজ, নিউরামিনিডেজ। এই উৎসেচকগুলো কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন দেয় যে অ্যাক্রোজোম থলিতে উপস্থিত আর্দ্র বিশ্লেষণকারী দুটি উৎসেচকের নাম লেখো, যদি প্রশ্ন দেয় যে অ্যাক্রোজোম অ্যাকচুয়ালি পরিবর্তিত কিসের বা কোন অঙ্গাণুর গঠন, সেটা অবশ্যই গলগি বডি। এবং সেই অ্যাক্রোজোমের মধ্যে থাকা বিভিন্ন যে আর্দ্র বিশ্লেষণকারী যে উৎসেচক, তারা গিয়ে ডিম্বাণু স্তরকে গিয়ে পাচিত করছে। অন্যদিকে ক্যাপাসিটেশন কি না, ক্যাপাসিটেশন হচ্ছে যখন একটা শুক্রাণু কোনো একটা মহিলা জননতন্ত্র অর্থাৎ যোনিপথে যখন প্রবেশ করছে, তখনই কিন্তু শুক্রাণুটার তোমার নিষিক্ত করার ক্ষমতা থাকে না। শুক্রাণুর মস্তকের ওপরে একটা কোলেস্টেরলের লেয়ার থাকে বা গ্লাইকোপ্রোটিনের লেয়ার থাকে, যেটা তোমার যোনিপথে আসার পর সেটা কিন্তু দূরভূত হয়, তারপরে কিন্তু ওই শুক্রাণুটা তোমার সেই ক্ষমতা সম্পন্ন হয় যার মাধ্যমে সে নিষেক সম্পন্ন করতে পারে। সেটা হচ্ছে ক্যাপাসিটেশন, অর্থাৎ ক্যাপাসিটিতে ফিরে আসা। ঠিক আছে, এই 3টে জিনিস কিন্তু ভালো রকম করো। নেক্সট যেটা, সেটা হচ্ছে রজচক্রের পরিবর্তন জরায়ু ও ডিম্বাশয়ের ক্ষেত্রে। এটাও গুরুত্বপূর্ণ। রজচক্র বা মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা, সেখান থেকে কিন্তু বড় প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন উভয়ই আসতে পারে। যেমন প্রশ্ন দিল এমসিকিউর ক্ষেত্রে যে ডিম্বাণু নিঃসরণ ঘটে কোন হরমোনের প্রভাবে? অপশন এ এফএসএইচ, অপশন বি এলএইচ, অপশন সি ইস্ট্রোজেন, অপশন ডি প্রোজেস্টেরন। তো ডিম্বাণু নিঃসরণ ঘটে, অবশ্যই সঠিক উত্তর হবে এলএইচ বা লিউটিনাইজিং হরমোনের প্রভাবে। এবং কততম দশায়? 14তম দশায়, যেটাকে বলে ওভিউলেটরি ফেজ বা যেটাকে বলা হয় ওভিউলেশন। ক্লিয়ার? তো জরায়ুর পরিবর্তন এবং ডিম্বাশয়ের পরিবর্তন খুব ভালো করে করো রজচক্রের ক্ষেত্রে, এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট ইমপ্ল্যান্টেশন কি? ইমপ্ল্যান্টেশনের বাংলাটা বললে অনেকে পরিচিত হবে, সেটা হচ্ছে রোপণ। রোপণ কাকে বলে? অর্থাৎ যখন কোনো একটা ভ্রূণ গঠিত হচ্ছে নিষেকের পর, সেটা যখন ব্লাস্টুলা দশায় আসছে, আমরা 3টে দশা পাই, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। সেই ব্লাস্টুলা দশার পর সেটা জরায়ুর প্রাচীর গাত্রে রোপিত হয়, সেটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন বা ভ্রূণের রোপণ। এবং এক্ষেত্রে আমরা দুটো শব্দ খুব পরিচিত, সেটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট অ্যান্ড সিনসাইটোট্রোফোব্লাস্ট। কী জিনিস না, যখন জরায়ুতে রোপিত হচ্ছে তখন ওখানে ইমপ্ল্যান্টেশন প্লাগ তৈরি হওয়ার পর সেটা দুটো লেয়ারে তোমার কোষের স্তর গঠিত হয়, যার মাধ্যমে ভ্রূণটা সহজে রোপিত থাকতে পারে, এবং সেখানে দুটো কোষের লেয়ারকে আমরা বলি সাইটোট্রোফোব্লাস্ট ও সিনসাইটোট্রোফোব্লাস্ট। নেক্সট যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ভ্রূণের স্তরগুলি কী কী। অর্থাৎ যখন জাইগোট থেকে ভ্রূণ তৈরি হচ্ছে, সেই ভ্রূণের যে 3টে স্তর থাকে, একটোডাম, এন্ডোডাম আর মেসোডাম, এবং সেই একটোডাম থেকে কি তৈরি হয়, মেসোডাম থেকে কি তৈরি হয় এবং তোমার এন্ডোডাম থেকে কি তৈরি হয়, একটু ভালো করে দেখতে হবে বাবা। নেক্সট হচ্ছে ব্লাস্টোসিল কি। দেখো, ব্লাস্টোসিল ব্লাস্টুলা দশায় তোমার ভ্রূণের মধ্যে যে গহ্বর থাকে সেটাকে বলে ব্লাস্টোসিল। নেক্সট অমরা নিঃসৃত হরমোনের ভূমিকা ও কলোস্ট্রাম কি। দেখো, এটা কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট। অমরা বা প্লাসেন্টা নিঃসৃত হরমোন, যেমন এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন, যেটাকে বলা হয় প্রেগনেন্সি হরমোন। অন্যদিকে আমরা রিল্যাক্সিন পাই। ঠিক আছে, আমরা এখানে বেশ কিছু তোমাকে কিন্তু প্লাসেন্টা নিঃসৃত হরমোনের কাজ এবং
প্রসবে সাহায্যকারী কিছু হরমোন যেমন অক্সিটোসিন, যেমন রিল্যাক্সিন, এইগুলোর কাজ তোমাকে জেনে যেতে হবে, কারণ এইগুলো জায়গা থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এবং লাস্ট ওয়ান সেটা হচ্ছে কোলোস্ট্রাম। কি কোলোস্ট্রাম হচ্ছে কোনো একজন মহিলা যখন সন্তান প্রসব করেছে তার প্রথম 2 থেকে 3 দিন যে সবথেকে বেশি তোমার IgA অর্থাৎ ইমিউনোগ্লোবিন এ সমন্বিত হরিদ্রাব আঠালো চ্যাটচেটে যে তোমার দুগ্ধ নিঃসৃত হয় সেটাকে আমরা বলি কোলোস্ট্রাম, ঠিক আছে, এবং যেটা প্রতিটা সন্তানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে কোলোস্ট্রাম থেকে বঞ্চিত বাচ্চার কিন্তু ইমিউনিটি অনেকটা কম হয়ে যায়। তো অবশ্যই এই কোলোস্ট্রাম একজন শিশুর ক্ষেত্রে বা একজন সন্তানের ক্ষেত্রে একদম অনিবার্য। ক্লিয়ার? তো এই প্রশ্নগুলো করলে তোমার কিন্তু মানব জনন থেকে কোনো প্রশ্নের উত্তর তুমি পারবে না এমনটা কিন্তু হবে না। তো আশা করছি তোমরা এগুলো কভার করি এক্সাম সেন্টারে ঢুকবে, এবং ক্লাসটি যদি তোমার এতটুকু হেল্প করে থাকে, ক্লাসটি থেকে তুমি যদি উপকৃত হও, অবশ্যই একটা লাইক করতে পারো। এবং হ্যাঁ, তোমার যদি মনে হয় যে না আমি এই চ্যানেলটিকে ফলো করবো, আমি উপকৃত হচ্ছি, কারণ উপকৃত ছাড়া কেউ তো চ্যানেল এমনি এমনি সাবস্ক্রাইব করবে না, তো অবশ্যই যদি তুমি উপকৃত হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।